ছটা জায়গায় উপনির্বাচন এবং ছটা জায়গায় একেবারে কি বিজেপিকে ক্লিন বোল্ড করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবং তারপরই যে অভিব্যক্তিগুলোর সামনে এসেছে তা একেবারে থ্রেট কালচার বলা চলে। একদিকে ফিরহাদ হাকিম চ্যালেঞ্জ করছে 2026-এ 260টা আসন পাবে, অপরদিকে মালদা তৃণমূলের সভাপতি বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যদি খারাপ কথা শুনি তাহলে কিন্তু দাঁত ভেঙে দেওয়ার, একেবারে মারধর করার নিদান দিচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী শেখ বাবুলাল। এই যে পরপর যে উক্তি, এই যে অভিব্যক্তি, তাতে আমরা যে দেখেছি যে মানে একেবারে নির্বাচনের সময় ভায়োলেন্স এবং তারপর পোস্ট পোল ভায়োলেন্সের জায়গায় কোথাও গিয়ে থ্রেট কালচারের এই যে শব্দটা বারবার উঠে আসছে, যা অভিব্যক্তি প্রকাশ করছে তৃণমূল কংগ্রেস। প্রথম কথা, মালদার টিএমসি সভাপতি উনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেউ কোনো সমালোচনা, কোনো নিন্দা করলে দাঁত ভেঙে দেবেন এবং জিভ টেনে ছিঁড়ে নেবেন। প্রথমত হচ্ছে তৃণমূল কংগ্রেস একটা সন্ত্রাসীদের দল, দুষ্কৃতীদের দল। এটা নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। তার কারণ এর আগের অতীতের বারংবার বিভিন্ন কাজকর্ম, কথাবার্তা, বিভিন্ন দলের কর্মসূচি, সমস্ত কিছুর মধ্যে দিয়ে এটা প্রমাণিত হয়েছে। এখন মালদা জেলার তৃণমূল সভাপতি যিনি এ কথাটা বলেছেন, তার তাহলে সবার আগে ফিরহাদ হাকিমের দাঁতগুলো ভেঙে দেওয়া উচিত, আর ফিরহাদ হাকিমের জিভটাকে টেনে ছিঁড়ে নেওয়া উচিত ওই মালদার টিএমসি সভাপতির। তার কারণ ফিরহাদ হাকিম গত কয়েকদিন আগে বলেছিলেন যে কলকাতার কসবার যে তৃণমূল কাউন্সিলর, যাকে গুলি প্রসঙ্গে বলেছিলেন, পুলিশকে বলেছিলেন এনাফ ইজ এনাফ, এবার পুলিশ অ্যাক্ট নিক, পদক্ষেপ নিক। তাহলে এই কথাটা যে তৃণমূল সভাপতি যিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেউ কোনো সমালোচনা করলে জিভ টেনে ছিঁড়ে নেব, এই টিএমসি সভাপতির কথাটা কোথাও একটা মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু পুলিশ মন্ত্রী, এই ফিরহাদ হাকিম পুলিশের বিরুদ্ধে কথা বলা মানে পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছেন, পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে সমালোচনা করেছেন, এটা ফিরহাদ হাকিম বার্তা দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। তাহলে মালদার টিএমসি সভাপতি যিনি কথাটা বলেছেন, তার সবার আগে ফিরহাদ হাকিমের দাঁতগুলোকে ভেঙে ফেলে দেওয়া উচিত এবং ফিরহাদ হাকিমের জিভটাকে টেনে ছিঁড়ে নেওয়া উচিত। তার কারণ ফিরহাদ হাকিমই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথাটা বলেছেন। এবার ফিরহাদ হাকিম যে কথাটা বলেছেন 26 সালে নাকি 260টা আসন নেবে, ফিরহাদ হাকিমের যদি ক্ষমতা থেকে থাকে বা ফিরহাদ হাকিমের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতা থেকে থাকে এবং টিএমসি যদি সৎ সাহস থেকে থাকে, তাহলে এই বাংলার মাটিতে গণতন্ত্রের উৎসব, যাকে আমরা ভোট বলি, নির্বাচন বলি, সেই গণতন্ত্রের উৎসবটা গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে করে দেখিয়ে দিক। এই 6টা বিধানসভা উপনির্বাচন, এই উপনির্বাচনে সন্ত্রাস হয়নি যদি কেউ বলে থাকে তৃণমূল ছাড়া, যারা চুরিচামারি, ডাকাতি, রাহাজানি, খুনোখুনি, মারামারি করেন তারা ছাড়া যদি কোনো শুভবুদ্ধিসম্পন্ন বাংলার মানুষ বলেন যে 6টা বিধানসভা উপনির্বাচনে কোনো রকম সন্ত্রাস হয়নি, ভোট লুট হয়নি, তাহলে সেইটা ভোট। তার কারণ আমরা এই বাংলায় দেখেছি পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে, পৌরসভা নির্বাচন থেকে শুরু করে, চিকিৎসকদের নির্বাচন, সমবায় নির্বাচন, যে কোনো নির্বাচন এই বাংলার মাটিতে 2011 সালের পর থেকে যে কটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আবার এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে কটা নির্বাচন অনুষ্ঠিত হবে, সেইখানেতে গণতন্ত্র ছিল না, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ছিল না এবং এই স্বচ্ছ প্রশাসন তার স্বচ্ছতা, তার নিরপেক্ষতার প্রমাণ দিতে পারেননি। তার কারণ আমরা এর আগের পঞ্চায়েতের নির্বাচন দেখেছি, আমরা পৌরসভা নির্বাচন দেখেছি, আমরা বিধানসভা, আমরা লোকসভা, প্রত্যেকটা নির্বাচন দেখেছি। সুতরাং ফিরহাদ হাকিম যে কথাটা বলেছেন 260টা পাবেন, 270টাও পেতে পারেন, কিন্তু আবার শুধু 60টা পাবেন না তো। যদি নির্বাচনী প্রক্রিয়া মেনে, গণতান্ত্রিক পদ্ধতি মেনে যদি নির্বাচনের মতো নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচন মানুষ দেখিয়ে দেবে 260টা পাবেন নাকি অনলি 60টা পাবেন। ওই বাংলাদেশের শেখ হাসিনার মতো ভোট করিয়ে ক্ষমতা দখল করে রাখা মমতা বন্দ্যোপাধ্যায়ের, আর সেই কৌশলকে কাজে লাগিয়ে ফিরহাদ হাকিমরা বড় বড় কথা বলা, ওই ফিরহাদ হাকিমের জিভ দাঁত ভেঙে দেবেন, জিভ টেনে ছিঁড়ে, বাংলার মানুষ জিভ টেনে ছিঁড়ে নেবেন গণতান্ত্রিক প্রক্রিয়াতে। এসব ফালতু কথা, ভুংভাং কথা, নেশা করে হয়তো কথাগুলো বলছেন, এসব কথার কোনো মূল্য নেই। গণতান্ত্রিক প্রক্রিয়াতে আবারও বলছি, ভোটের মতো ভোট করে দেখিয়ে দিক, তারপরে আমরা বিশ্বাস করব যে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে। বাংলার 2011 সালেই লাস্ট নির্বাচন হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে, তারপরে বাংলার মাটিতে আর কোনো নির্বাচন হয়নি। এবং সেখানে গিয়ে কিন্তু দেখছি যে সাংসদ বারবার বলেন যে আমি রাজনীতিটা ঠিক পারি না, আজকে তার এলাকাতেই কোথাও গিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব এবং তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। অর্থাৎ দেবের এলাকায় শিশু মেলাকে কেন্দ্র করে দেব অনুগামী এবং শঙ্কর অনুগামীদের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এলো এবং দেবের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন যে দেব বারবার মঞ্চ থেকে শান্তির বার্তা দেয়। দেখো সঙ্গীতা, তোমার তো বয়সটা, তুমি খুব একজন তরুণী,
সে জায়গাতে দাঁড়িয়ে তোমরা তখন তো স্কুলে পড়ো, আমরাও সেই সময় স্কুলে পড়ি, 2006 সাল, অবশ্যই স্কুলে পড়ি তখন একটা ছোট ছিলাম। 2006 সালে যেই দেব এখন যেই দলের নেতা, যেই দলের এমপি, সেই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী ছিলেন। 2006 সালে যেই নেত্রী বিধানসভার ভেতরে ঢুকে বিধানসভাকে ভাঙচুর করা, তাণ্ডব চালানো, সরকারি সম্পত্তিকে নষ্ট করা, ক্যামেরার সামনে দাঁড়িয়ে তার এমপিরা চেয়ার টেবিল ভাঙা, আগুন জ্বালিয়ে দেওয়া, এই ঘটনা যেখানে ঘটেছে, সেই নেত্রীর আজকের দিনে নেতা বা ভাই সাংসদ দীপক অধিকারী ওরফে দেব, তার সামনে মারামারি, গুন্ডামি, এই সন্ত্রাস, খুনোখুনি, রক্তারক্তি হচ্ছে, এটা খুব স্বাভাবিক একটা কাজ। তৃণমূল কংগ্রেসের মানে ডিএনএতে, তৃণমূল কংগ্রেসের রক্তে মারামারি, খুনোখুনি, সন্ত্রাস, গুন্ডামিটা আছে। সুতরাং যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2006 সালে বিধানসভা ভাঙচুর করেছিলেন, তার নেতা আজকের দিনে 2024 সালে তার সামনে মারামারি হবে, এটা খুব নগণ্য একটা ব্যাপার, খুব তুচ্ছ একটা ব্যাপার। এটা নিয়ে একদমই মাতামাতি করার কোনো ব্যাপার নেই, এটা ভাবারও কোনো ব্যাপার নেই। তার কারণ তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেই আদর্শে আদর্শিত তার কর্মীরা, যেই শিক্ষা দিয়ে তার কর্মীদেরকে, নেতাদেরকে শিক্ষিত করেছেন, তাদের কাছ থেকে এগুলোই আশা করা যায়। এখন দীপক অধিকারী বা দেব ক্ষমতার লোভে সাংসদ পদের টিকিটটা পাওয়ার জন্য এই বড় বড় কথাগুলো কিছু কিছু বলেন, শান্তির বার্তা দেন। আসলে উনি যেই দলের নেতা, যেই দলের সাংসদ, সেই দলটাই অশান্তির দল, সেই দলের নেত্রী, সেই দলের নেতারা অশান্তির বার্তা দেন। আর দেব বাইরে একটু শান্তির বার্তা দেন, কিন্তু ভেতরে ভেতরে ও অশান্তির সঙ্গেই জড়িত আছেন। তা না হলে এই কাণ্ডগুলো, এই কর্মকাণ্ডগুলো, তার সামনে এই কাণ্ডগুলো হতো না। তার মানে কি, মানে এই যে ঘাটালে দেবকে সবাই চায়, দেবকে সবাই পছন্দ করে, তাহলে নিজের দলের একাংশই কোথাও গিয়ে দেবকে চাইছে না? হ্যাঁ, অবশ্যই তাই, এটাই তাই প্রমাণিত হচ্ছে। দেবের সামনে যখন মারামারিটা হচ্ছে, দেবের সামনে যখন খুনোখুনি, রক্তারক্তি, হাতাহাতি হচ্ছে, এর দ্বারা প্রমাণিত হয় যে দেবের যে জনপ্রিয়তা অভিনেতা হিসেবে ছিল, এখন সাংসদ হিসেবে সে জনপ্রিয়তা ক্ষুণ্ণ হয়েছে, পাশাপাশি অভিনেতা হিসেবেও জনপ্রিয়তা আস্তে আস্তে খোয়াতে হচ্ছে। তার কারণ দেবের সামনে মারামারি হচ্ছে একটা সাংসদ, তার সামনে তার দলের দুটো গোষ্ঠী মারামারি করছেন। এটা কত বড় একটা খারাপ দিক, এটা কত বড় একটা ধ্বংসাত্মক দিক। তৃণমূল যদিও এটা ভাববেন না, কারণ তৃণমূলের ভাবনার মধ্যে এগুলো থাকবে না। তৃণমূল কংগ্রেস তো এইসব করেই টিকে আছেন, আর এসব করেও এইসব ঘটনাগুলো ওদের ডিএনএতে আছে, ওদের রক্তে আছে। সুতরাং এগুলো তৃণমূলের ভাবার কাজ না, এগুলো দেব হয়তো ভাববেন না, কারণ দেব যদি ভাবতে চান তাহলে দেবের সাংসদ পদটা চলে যাবে। আপনারা দেখেছেন বা তোমরা দেখেছো, সুখেন্দু শেখর রায় আরজি কর নিয়ে নিরপেক্ষ কথা বলেছিলেন বলে তাকে আর কোনো কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হচ্ছে না। সুতরাং দেব যদি এ কথাগুলো বিরোধিতা করেন, এ কথাগুলো নিয়ে বিস্ফোরক কিছু মন্তব্য করেন, তাহলে দেবের সাংসদপত্র চলে যাবে। দেবের মাথাটা তৃণমূলের কাছে বেঁধে দেওয়া আছে, আর দেবের তো একটা লোভ থাকবেই, লোভ তো একটা থাকবে। এখন যদিও সিনেমা ঠিকভাবে হচ্ছে না, এখন সিনেমা অভিনয় জগতে সেরকমভাবে কাজ করতে পারছেন না, এখন ওই জগৎ থেকে সরে গিয়ে দুর্নীতির জগতে একটু পা দেওয়ার চেষ্টা করছেন। কারণ উনি ভালো করেই জানেন তৃণমূল কংগ্রেসে থাকা মানে আমি দুর্নীতিটা করতে পারবো, আমার টাকা ফুলে ফেপে উঠবে, এই সব কর্মকাণ্ড, এইগুলো দেবের মাথার মধ্যে খেলছে। সুতরাং দেব প্রকাশ্যে গিয়ে এই ঘটনার সমালোচনা, নিন্দা, বিরোধিতা করতে পারবেন না। দেবের মাথাটা কালীঘাটে বেঁধে দেওয়া আছে টিকিটা, সেজন্য মাথাটা বন্ধক দেওয়া আছে, বিবেকটাকে বন্ধক দেওয়া আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। নিরপেক্ষ কথা উনি বলতে পারবেন না। বাইরে যেগুলো বলেন শান্তির বার্তা দেন, আসলে ওইগুলো অশান্তির বার্তা দিচ্ছেন।